যে দেখুন, আগে থেকে একটু লম্বা হয়েছি, মোটা হয়েছি, নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছি। কিন্তু আমাকে তো সেই আগের মতোই আপনি করেই বলো। ইভানের কথা শুনলে কথা লজ্জায় মাথা নুয়ে হাত কসলাচ্ছে। তুমি করে বলতেই হবে। বলতে তো হবে, কিন্তু আস্তে আস্তে বললেও হবে। এখনই বলতে হবে এমন জোর আমি করছি না তোমাকে। তুমি এত ভালো কেন? কি বললে? তুমি আমাকে তুমি করে বলেছো? আবার বলো। তুমি কিন্তু আমাকে লজ্জায় ফেলছো। এই প্রথম নিজের প্রেয়সীর মুখ থেকে তুমি শুনেছে ইভান। তার খুশি আর দেখে কে। এক লাফে ইভান দাঁড়িয়ে কথাকেও হাত ধরে টেনে দাঁড় করালো। কি করছোটা কি, পাগল হয়ে গেলে? আমাকে একবার জড়িয়ে ধরবে? ইভানের সোজাসাপটা আবদার। যদিও রিলেশনের এতদিন এই প্রথম ইভান এমন কোনো আবদার করেছে কথার কাছে। কথা কি করবে ভেবে পাচ্ছে না। লজ্জা লাগছে ওর খুব। লজ্জায় গাল লাল হয়ে গেছে কথার। ইভান কথার অবস্থাটা বুঝতে পেরে বলল, থাক, তোমার সমস্যা হলে দরকার নেই, আমি কিছু মনে করিনি। কথা কোথা থেকে এত সাহস পেল কে জানে। হঠাৎ করে ইভানকে জড়িয়ে ধরল। ইভানও হতভম্ব। প্রথমে বুঝতেই পারেনি এটা কি হলো। তারপর যখন বুঝেছে সেও পরম আবেশে কথাকে নিজের সাথে জড়িয়ে নিল। ইভানের মনের মধ্যে যেন প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এই প্রথম তার প্রেয়সী তাকে জড়িয়ে ধরেছে। এদিকে কথা আর ইভানকে এই অবস্থায় দেখে আর দেরি না করে পকেট থেকে মোবাইল বের করে টুকুস করে কয়েকটা ছবি তুলে নিল মিজান। বাড়ি ফিরেছে ইভান। ড্রয়িং রুমে বসে আছে ইলিয়াস চৌধুরী। পারভিন বেগম সাথে মিজানও আছে। দেখেই মনে হচ্ছে গুরুতর কিছু একটা হয়েছে। তাতে ইভানের কি? এমন প্রায় সব সময় দেখে আসছে ইভান। সামনে ইলেকশন, তাই ইলিয়াস চৌধুরী প্রায় সময় সিরিয়াস মুডেই থাকে। ইভান আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। কোথায় গিয়েছিলে ইভান? বাবার কথা শুনে ইভান থমকে দাঁড়ালো। এই তো বাইরে গিয়েছিলাম। শুনলাম আজকাল নাকি প্রেম করছো। ইলিয়াস চৌধুরী এবারে কথা শুনে ইভানের হার্ট অ্যাটাকের উপক্রম। ইভান এমনিতে যতটা দুষ্টই হোক না কেন, আর 5টা ছেলে মেয়েদের মতো সেও বাবাকে খুব ভয় পায়। বাবা এই বিষয়টা জানলো কিভাবে? গলা শুকিয়ে আসছে ইভানের। কি হলো, কথা বলছো না কেন? না বাবা, আসলে কি আসলে আসলে প্রেম করছো তুমি? উত্তর দাও আমার কথার। হুম। কি পারভিন, শুনেছো তোমার ছেলের কথা? তোমার ছেলে বড় হয়ে গিয়েছে, সে এখন প্রেম করছে। আর কার সাথে প্রেম করছে? সামান্য ব্যাংক কর্মকর্তার মেয়ের সাথে। আমার একটা সম্মান আছে সমাজে। তুই আমার ছেলে হয়ে কিভাবে সামান্য ব্যাংক কর্মকর্তার মেয়ের সাথে প্রেম করিস? আমি ওকে ভালোবাসি বাবা। ইলিয়াস চৌধুরী ইভানের দিকে তেড়ে গিয়ে বলল, ভালোবাসি? ভালোবাসা মানে বোঝো তুমি? বয়স কত তোমার? প্রেম ভালোবাসা বোঝো কি তুমি? সামনে ইলেকশন, ব্যাপারটা জানাজানি হলে কি হবে ভাবতে পারছি না আমি। এমন করো না তুমি। ছোট মানুষ, বুঝিনি, ভুল করে ফেলেছে একটা। ইবান, তুই রুমে যা তো। পারভিন বেগমের কথা শুনে ইভান দৌড়ে রুমে চলে গেল। বাবার সামনে আর এক দণ্ড দাঁড়াতে ইচ্ছে করছে না ওর। কিন্তু এরপর কি হবে? ইলিয়াস চৌধুরী খারাপ কিছু করবে না তো? রুমের মধ্যে বসে আকাশ পাতাল চিন্তা করছে ইভান। এমন সময় ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম এসে রুমে হাজির। ইলিয়াস চৌধুরীকে দেখে ইভানের মনে নতুন করে আবার ভয় ডানা মেলতে শুরু করেছে। দেখো ইভান, যা করার করেছো। বয়স অল্প, এই বয়সে এমন একটু একটু ভুল হয়ে যায়, কিন্তু যা করেছো এই পর্যন্ত সীমাবদ্ধ রাখো। আমি পারবো না বাবা, আমি কথাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? সামনে আমার ইলেকশন, তোমার এই সব কর্মের কথা জানাজানি হলে কি হবে ভাবতে পারছো? সমাজে আমার একটা রেপুটেশন আছে। আমি চাই না তোমার এই ছোটখাটো ভুলের জন্য আমার রেপুটেশন খারাপ হোক। তুমি যাই বলো বাবা, আমি কথাকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে ছেড়ে দিলে আমি মরে যাব। দেখেছো পারভিন, তোমার ছেলে ফিল্মি ডায়লগ দিচ্ছে। দেখ বাবা, এখন তোর আবেগের বয়স। তুই যেটাকে ভালোবাসা বলছিস, এটা ভালোবাসা নয়, এটা মোহ। হোক না মোহ, আস্তে আস্তে এই মোহই একদিন ভালোবাসায় রূপান্তরিত হবে। ততদিন আমরা একসাথে থাকবো। না ওর জীবনে কোনো পুরুষ আসবে, না আমার জীবনে কোনো নারী। বাহ, বেশ বড় বড় কথা বলতে শিখেছো দেখছি। এসব কে শিখিয়েছে? ওই মিডল ক্লাস মেয়েটা? দেখো বাবা, আমার কথাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। আমাকে নিয়ে যা বলার বলো। কথাকে নিয়ে কিছু বললে আমি কিন্তু সহ্য করব না। ইলিয়াস চৌধুরী ঠাস করে ইভানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইভান
এক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মুখে মুখে তর্ক করতে শিখেছো? আমি তোমাকে পড়াশোনা করেছি বেয়াদব বানাতে? আহা, কি করছেন? আমি ওর সাথে কথা বলবো। ছেলেটা বড় হয়েছে, ওর গায়ে এভাবে হাত তোলা ঠিক না। বলে ইলিয়াস চৌধুরীকে হাত ধরে টেনে নিয়ে গেল। ইভান কখনো বাবার মুখে মুখে তর্ক করেনি, এমনকি বাবার চোখের দিকে তাকিয়েও কখনো কথা বলেনি। এই প্রথম বাবার মুখের উপর কথা বলে ভিতরে ভিতরে কেমন যেন অপরাধবোধ কাজ করছে, শান্তি পাচ্ছে না কিছু। না, বাবার কাছে মাফ চাইতে হবে, না হয় আমি শান্তি পাবো না। আর কথার বিষয়টাও বাবাকে বুঝিয়ে বলতে হবে। বাবাকে বুঝিয়ে বলে বাবা অবশ্যই আমাকে বুঝবে। এইসব ভেবে ইলিয়াস চৌধুরীর রুমের দিকে পা বাড়ালো ইভান। রুমের সামনে যেতেই ভেতর থেকে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগমের কথোপকথন শুনে থমকে দাঁড়ালো ইভান। ইভানকে যত তাড়াতাড়ি বিদেশ পাঠিয়ে দিব, সামনে আমার ইলেকশন, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। কি বলছেন এইসব? আমাদের একটা মাত্র ছেলে, তাছাড়া বিদেশে পাঠালে যদি হিতে বিপরীত হয়। ছেলেটা এমনই বড় নরম স্বভাবের। আমি তোমার কাছে কিছু জানতে চাইনি। এই বাড়িতে আমার সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। কিছুদিনের মধ্যেই ওকে বিদেশে পাঠিয়ে দিব। আর এই বয়সটা মোহের, বিদেশে গেলে ওই মেয়েটাকেও ভুলে যাবে। তবে এই কথা যেন কোনোভাবে ইভানের কানে না যায়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইলিয়াস চৌধুরীর কথা শুনে ইভানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওকে বিদেশে পাঠিয়ে দিবে, তাহলে কথার কি হবে? ওকে কথার কাছ থেকে আলাদা করে দিবে ওর বাবা। কিন্তু ও তো কথাকে ছাড়া থাকতে পারবে না। না না, ও কিছুতেই বিদেশে যাবে না। তাহলে ওর কথা ওর কাছ থেকে হারিয়ে যাবে। ইভান যে কাজের জন্য এসেছিল সে কাজ অপূর্ণই রইল। দৌড়ে নিজের রুমে গিয়ে রাজীবের কাছে কল করলো। পরের দিন সকাল সকালই ইভান বেরিয়ে পড়ল। রাজীবকে দিয়ে কথার আর ইভানের জন্য নিবন্ধনের বয়স বাড়িয়েছে। ইভানের বাবা একজন নামকরা রাজনীতিবিদ হওয়ায় ইভানের এই কাজটা সহজেই হয়ে গেছে। তবুও কাজটা করতে করতে দুপুর হয়ে গেছে। কাজ শেষ করে কথার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে ইভান। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ইভান, কথার তো কোনো দেখাই নেই। সকাল থেকে বিভিন্ন কাজে কিছু খাওয়াও হয়নি, তবে টেনশনে টেনশনে কেমন যেন খিদেটা অনুভব হচ্ছে না। কথাকে আসতে দেখেই সামনে এগিয়ে গেল ইভান। ইভানকে দেখেই কথা আটকে উঠল। রিলেশনের এতদিনে ইভানকে কখনো এই অবস্থায় দেখেনি কথা। চুলগুলো উস্কো খুস্কো, গতরাতে না ঘুমানোর কারণে চোখগুলো লাল লাল, চোখের নিচটা কালো হয়ে গেছে, মুখটাও চুপসে গেছে। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? তুমি কি অসুস্থ? ইভান কথার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কিছু হয়নি আমার, পালিয়ে যাবে আমার সাথে? তুমি মজা করছো আমার সাথে, তাই না? আমাকে দেখি তোমার মজা মনে হচ্ছে? আমি সিরিয়াসলি বলছি, চলো না আমরা পালিয়ে যাই। কি সব বলছো? আমরা পালিয়ে কেন যাব? আমি পারবো না। দেখো কথা, আমার বাবা সবটা জেনে গেছে। উনি আমাকে খুব তাড়াতাড়ি বিদেশে পাঠিয়ে দেবেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ আমার সাথে পালিয়ে চলো না। কথা ইভানকে ভালোবাসে ঠিকই, কিন্তু পালিয়ে যাওয়ার সাহস নেই। ও যেমন ইভানকে ভালোবাসে, তেমনি ওর পরিবারকেও খুব ভালোবাসে। ওর পরিবারের মান সম্মান নষ্ট করেও কিছুতেই পালাতে পারবে না। দেখো, বলাটা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। আমার সাথে আমার পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। আমি আমার পরিবারের মান সম্মান নষ্ট করে কিছুতেই পালাতে পারবো না। আমার সাথেও তো আমার পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। তবুও তোমাকে পাওয়ার জন্য আমি পালাতে পারলে তুমি কেন পারবে না? আপনি একজন ছেলে, আমি একজন মেয়ে। 2 দিন পর আপনার কথা কেউ মনে রাখবে না, কিন্তু আমার কথা ঠিকই মনে রাখবে। দেখো কথা, এইভাবে চললে আমাদের আলাদা হয়ে যেতে হবে। বাবা আমাদের আলাদা করে দেবে। আল্লাহর ওপর ভরসা রাখুন, ভাগ্যে যা আছে তাই হবে। উনি নিশ্চয়ই আমাদের আলাদা করবে না। আমি এত কিছু জানি না। তুমি আমার সাথে পালাবে এবং আজ রাতেই পালাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমার দিব্যি রইল। আজ যদি তুমি আমার সাথে না পালাও, তাহলে কাল সকালে উঠেই তোমার বাবার সামনে আমার মৃত দেহ দেখতে পাবে। কি বলছো এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে হারানোর ভয়ে আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে কোনো কিছুতেই হারাতে পারবো না কথা, কিছুতেই না। আজ রাতে রেডি হয়ে থেকো। কথা কিছু বলতে যাবে, কিন্তু কথাকে কিছু বলতে না দিয়ে ইভান চলে গেল। রাত 1টা। কথা অস্থির হয়ে পুরো রুমে পায়চারি করছে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না কথা। পালানোর ব্যাপারে কিছুতেই ওর মন সায় দিচ্ছে না। কিন্তু ইভান যে ওকে দিব্যি দিয়েছে,
সেই দিব্যি ভাঙার সাধ্য ওর নেই। দিব্যি ভাঙলে যদি সত্যি অমন কিছু হয়ে যায়, সেটা কখন ওই কথা মানতে পারবে না। কিন্তু পালিয়ে যাওয়ার পর পরিবারের কি হবে, ওর পরিবারের মান সম্মান, এসব ভাবতে ভাবতেই কথার জানালায় কেউ ঢিল ছুঁড়ে মারল। অর্থাৎ ইভান এসে গেছে। কথা হাতের ব্যাগটা নিয়ে এক পা সামনে এগোচ্ছে তো দুই পা পেছনে চলে যাচ্ছে। পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে? কথার ছোট্ট মস্তিষ্ক সিদ্ধান্তহীনতায় ভুগছে, কাউকে কিছু বলতেও পারছে না। এইসব ভাবনার মধ্যে আবার জানালা ইভান ঢিল ছুঁড়ে মারল। এই ঢিলের মানে? এখনো আসছে না কেন? কথা হাতের ব্যাগটা নিয়ে ধীর গতিতে বাড়ি থেকে বের হলো, যাতে কেউ টের না পায়। বাড়ির সামনেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ইভান। কথাকে আসতে দেখে ইভান বলল, তাড়াতাড়ি বাইকে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে আর একবার ভেবে দেখলে হয় না? আমার খুব ভয় করছে। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমার বাবাকে তুমি চেনো না, আমি খুব ভালো করেই চিনি। তাড়াতাড়ি বাইকে ওঠো, রাজীব ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। কথা বাইকে উঠে বসতেই ইভান বাইক স্টার্ট দিল। কথাকে নিয়ে ইভান একটা কাজী অফিসের সামনে বাইক থামিয়ে হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে রাজীব আরও কয়েকজন বন্ধুরা একজন কাজীকে জোর করে আটকে রেখেছে। কাজী সাহেব, দ্রুত বিয়ে শুরু করুন। কাজীও ভয়ে আর কিছু জিজ্ঞাসা না করে দ্রুত বিয়ে পড়ানো শুরু করলো। না হয় এই ছেলেগুলো আবার কখন কে করে ফেলে। বলুন মা কবুল। কথা কোনো কথা বলছে না, ওর চোখের কোণে পানি ছলছল করছে। কথা তাড়াতাড়ি কবুল বলো, আমাদের আরো অনেক কাজ আছে। আমি পারবো না। আমি আমার বাবা মা ভাইকে ছাড়া বিয়ে করতে পারবো না। আমার বিয়ে নিয়ে ওনাদের অনেক স্বপ্ন। আমি সবার স্বপ্ন ভেঙে দিয়ে এভাবে একা একা বিয়ে করতে পারবো না বলেই কেঁদে উঠল। কেঁদো না কথা, একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখবে সবাই সবটা মেনে নিয়েছে। তারপর আমরা আবার ধুমধাম করে আবার বিয়ে করব। তবু আমি সবাইকে ছেড়ে একা একা কবুল বলতে পারবো না। প্লিজ কথা, আমার কথাটা একটাবার চিন্তা করো, প্লিজ কবুল বলে দাও। কথা খানিকটা চুপ থেকে চোখ মুছে বলে দিল, কবুল কবুল কবুল। কবুল বলার সময় কথার গলাটা একটু জড়িয়ে যাচ্ছিল, তবুও কবুল বলেছে, এই শান্তি। কথার কবুল বলা শুনে কাজী সাহেবও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। তাকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছে এই ছেলেগুলো, এবার মনে হয় ছাড়া পাওয়া যাবে। বিয়ের সব ফর্মালিটিস পূরণ হতে হতে রাত 3:30 বেজে গেছে। তবে কথার জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে নেওয়ার কারণে বিয়েতে তেমন কোনো সমস্যা হয়নি। রাজীব আর বাকি বন্ধুদের বিদায় জানিয়ে কথাকে নিয়ে ইভান রেল স্টেশনে চলে এসেছে। এত রাতে কোনো ট্রেন না থাকায় ট্রেন স্টেশনে বেঞ্চে বসে দুজন বাকি সময়টা কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইভান। খুব ভোরের ট্রেনটা ধরে এখান থেকে দূরে কোথাও চলে যাবে, যেখানে ওরা দুজন মিলে ছোট্ট একটা সংসার পাতবে। সে সংসারে ভালোবাসার কোনো অভাব থাকবে না, যেখানে ওদের চেনা জানা কেউ থাকবে না, কেউ ওদের আলাদা করতে পারবে না। যে সংসারে ওরা একে অপরের জন্য বাঁচবে, একে অপরকে ভালোবেসে বেঁচে থাকবে। রেল স্টেশনের বেঞ্চের উপর পাশাপাশি বসে আছে ইভান আর কথা। আমার না খুব ভয় করছে। ভয় কিসের, আমি তো আছি। ভোরের ট্রেনেই আমরা অনেক দূরে চলে যাব। সেখানে আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হবে। তারপর আমাদের ছোট্ট একটা বেবি হবে। বেবিকে নিয়ে আমরা ফিরে আসব। আমাদের বেবিকে দেখে দেখবে কেউ আর আমাদের কথা না মেনে থাকতে পারবে না। তখন তোমার পরিবার, আমার পরিবার, দুই পরিবারই আমাদের মেনে নেবে। এই ভয়ের মধ্যেও বেবির কথা শুনে লজ্জায় কথার গাল লাল হয়ে গেছে। কথা মাথা নুইয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ইভান যে পালিয়েছে এর মধ্যে বাড়িতে টের পেয়ে গেছে। পারভিন বেগম রোজ রাতে 2 অথবা 3 বার ইভানের রুমে এসে দেখে যায় ছেলে ঠিকভাবে ঘুমিয়েছে কিনা, ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। একটা মাত্র ছেলে তো, তাই মনের মধ্যে খুঁতখুঁতুনিটা ও একটু বেশি। প্রতিদিনের মতো আজও পারভিন বেগম ইভানের রুমে গিয়েছিল, কিন্তু ইভানকে পায়নি। প্রথমবার ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও রাত বাড়ার পরেও যখন ইভান ফিরল না, তখন ব্যাপারটা ইলিয়াস চৌধুরীকে জানিয়েছে। ইলিয়াস চৌধুরী আগে থেকেই এই ভয়টা পাচ্ছিল, তাই বিদেশ যাওয়ার ব্যাপারটা ছেলেকে জানাতে বারণ করেছিল। আজকাল কার ছেলে মেয়ে তো প্রায় জায়গায় এমন ঘটনা ঘটে। ইলিয়াস চৌধুরী দলবল নিয়ে কথাদের বাড়িতে গেল। কথাদের বাড়িতে নক করতেই কথার বাবা কাদের সাহেব বেরিয়ে এলো। আপনারা এত রাতে? আপনার মেয়ে কোথায়?
আমার মেয়ে তো ওর রুমেই ঘুমাচ্ছে। আপনি দেখেছেন যে আপনার মেয়ে রুমে ঘুমাচ্ছে? আশ্চর্য, আমার মেয়ে এত রাতে কোথায় যাবে? তার রুমেই ঘুমাবে। এর মধ্যে কবির হন্তদন্ত হয়ে দৌড়ে এসে আব্বু, কথা রুমে নেই। কি? কোথায় গেল কথা? এখন একদম নাটক করবেন না। নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে এখন নাটক করছেন। কি সব বলছেন? আমার মেয়েকে আপনার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি? আমার ছেলের আপনার মেয়ে পালিয়েছে, এখন বলবেন না যে আপনি এটাও জানেন না। কথার পালানোর কথা শুনে কাদের সাহেব ধপ করে বসে পড়ল। কথা পালিয়েছে এই কথা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না কাদের সাহেব।